আসসালামু আলাইকুম। আমি মোসাবিল ফারদিন স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জেড টিভিতে। আর আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকের বিষয় বিএনপির বর্তমান প্রেক্ষাপট। 17 বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও স্বৈরাচারের ইতিহাসে বর্বরচিত নিপীড়ন এবং অত্যাচারের সাক্ষ্য হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ। আর এর সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট পলাতক হয় স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর বাংলাদেশে শুরু হয় নতুন রাজনীতি। আর এই নতুন রাজনীতিতে যাকে বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি আলোচিত এবং যার প্রতি সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের আশা এবং বিশ্বাস, সে দলটি অন্য কেউ নয়, সে দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে সেই দলেরই একজন সিনিয়র নেতা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান, আমাদের সকলেরই প্রিয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আহমদ আজম খান। অ্যাডভোকেট আহমদ আজম খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। এরপর আহমেদ মাসুম খান, আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাই, আম, বাংলাদেশের সংস্কার অবশ্যই প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আমরা এটাও দেখেছি যে রাজনৈতিক সময়ে অনেক ধরনের সংস্কার হয়েছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারগুলো এই সংস্কারগুলো করেছে। আমরা বর্তমানে দেখছি ছাত্র জনতার একটি অংশ, তারা কেন বিশ্বাস করতে পারছে না বলে আপনি মনে করেন যে একটি ভোটাধিকারের মাধ্যমে একটি সরকার আসার পরেও সেখানে সংস্কার সম্ভব? তাদের এই বিশ্বাসের পিছনে কারণটা কি? তারা কেন নির্বাচন পিছাতে চাচ্ছে? আসলে তো এই আন্দোলনটা আমাদের জনগণের, তো জনগণ যাকে পছন্দ করবে, যাকে ক্ষমতায় বসাবে, তার মাধ্যমেই তো জনগণ আসলে দেশের প্রকৃত সংস্কার এবং প্রকৃত উন্নতিগুলো দেখতে চায়। তো সেখানে ছাত্র জনতার একটি অংশ কেন চায় যে নির্বাচনটা যেন পিছিয়ে যায়? আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যারা আপনার সাথে এই অনুষ্ঠানে শরিক হয়েছেন, এই সংগঠনের চেয়ারম্যান এবং একজন হার্ভার্ড অ্যাটর্নি, আমার অত্যন্ত প্রিয়, গর্বিত বাংলাদেশি, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার প্রশ্নের জবাবে এই আলোচনাটায় আসতে চাই যে 1952 থেকে আজ অব্দি আহ, যত আন্দোলন হয়েছে, আপনি 52-র ভাষা আন্দোলন দেখুন, আপনি 69-এর ছাত্র গণ অভ্যুত্থান দেখুন, এরপরে আপনি 70-এর মুক্তিযুদ্ধ, এরপরে আপনি 73 থেকে 75 পর্যন্ত যত আন্দোলন, এরপরে 90-এর সফল গণ অভ্যুত্থান, আহ, এবং এই 17 বছরের আন্দোলন শেষে যে 5ই আগস্টের ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং সারা বাংলাদেশের মানুষের সম্পৃক্ততায় যে অভ্যুত্থান, সকল আন্দোলনে কিন্তু ছাত্র এবং শ্রমিকদের এবং রাজনৈতিক দলের সম্পৃক্ততা সব সময়ের জন্য ছিল। এমন কোনো আন্দোলন ছিল না যে আন্দোলনে বলবেন যে ওই আন্দোলনে ছাত্ররা ছিল না, প্রত্যেকটা আন্দোলনে ছিল। কিন্তু কোন আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসেনি, শ্রমিকরা কিন্তু ক্ষমতায় আসেনি, রাজনৈতিক দলগুলোই কিন্তু এরপরে রাজনীতি তাদের পেশা এবং রাজনৈতিকভাবে তারা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য তারাই ক্ষমতায় এসছেন। এই প্রথম ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানের পরে ছাত্ররা, আমি বলবো না, কিছু সমন্বয়ক যারা ক্ষমতায় চলে এসছেন, দুজনে উপদেষ্টা হয়েছেন, তিনজনে, এবং বাকি যারা সমন্বয়ক তারাও ক্ষমতার খুব কাছে, এবং ক্ষমতা তারা এনজয় করছেন। তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জেলাতে সফরে যাচ্ছেন, তারা কিন্তু প্রোটোকল নিচ্ছেন ডিসিদের কাছ থেকে, এসপিদের কাছ থেকে। তারা বিভিন্ন জায়গায় যে কথা বলছেন, সে কথাতেও তাদের ক্ষমতার আহ, অংশীদার যে তারা, সেটা কিন্তু বেরিয়ে আসছে তাদের কাছ থেকে। তো কাজেই এই প্রথম আমরা লক্ষ্য করলাম যে ছাত্ররা বা ছাত্র সমন্বয়কেরা ক্ষমতায় বসেছে।
ক্ষমতায় বসুক, তাদের ক্ষমতার অংশীদার তারা হোক, এটাতে আমাদের আপত্তি নেই। আমরা একটা কথা বলবো যে ক্ষমতাকে আহ, দেশের স্বার্থে ব্যবহার করতে হলে যে অভিজ্ঞতার দরকার, যে দেশপ্রেমের দরকার, যে জ্ঞানের দরকার, যে ত্যাগের দরকার, সেটা সমন্বয় ঘটাতে হবে। আমি মনে করি যে ছাত্রদের জ্ঞানের এবং অভিজ্ঞতার সমন্বয়ের অভাব আছে, এবং ছাত্রদেরকে ক্ষমতায় থাকতে হলে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকতে হবে এই সমন্বয়কদেরকে। Right. একটা কথা এসছে যে তারা কেন নির্বাচন পেছাতে চায়, এই কথাটা খুব স্পষ্ট। তারা এই জন্যই নির্বাচন পেছাতে চায় যে তারা জানে যে ক্ষমতায় আবার ফিরে আসতে হলে তাদেরকে রাজনৈতিক দল গঠন করে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। এর বাইরে কিন্তু গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় আসার আর কোনো ওয়ে আউট নেই। অন্য ওয়ে আউট যেটা আছে সেটা জনগণের ক্ষমতায়ন থাকে না। যেমন আহ, যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যেমন যেভাবে স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় ছিলেন, তখন জনগণের ক্ষমতায়ন ছিল না, গণতন্ত্র ছিল না, বাংলাদেশটাও গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না। আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এখন তাদের যে রাজনৈতিক দল গঠন করবার ইচ্ছে, তারা রাষ্ট্রের ক্ষমতা ভোগ করে, রাষ্ট্রের সমস্ত অর্গানকে ব্যবহার করে তারা একটা রাজনৈতিক দল করবার চেষ্টায় আছে, যেটা সরকার প্রধান নিজে গত 3 দিন আগে ফিনান্সিয়াল টাইমসকে বলেছে যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদের রাজনৈতিক দল গঠনে সরকারের সেখানে সমর্থন আছে, বা প্রধান উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করছেন, যেটা আমরা দেখলাম। এবং এটা জনমনে অত্যন্ত প্রশ্ন দেখা দিয়েছে যে এভাবে ডক্টর ইউনূসের নিজেকে বিতর্কিত করবার কেন এই চেষ্টাটা। আমরা কিন্তু দেখেছি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে এরকম সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠন গড়ে উঠেছিল, যে সংগঠনটিকে সবাই কিংস পার্টি বলতো, এবং সেই কিংস পার্টি কিন্তু আজকে নেই, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। সেই কিংস পার্টির আদলে এখনো এই প্রফেসর ইউনূস আমাদের একজন গৌরবময় নোবেল বিজয়ী, তাকে আমরা সম্মান করি, তাকে আমরা সকলে সমর্থন করেছি। তার শপথ অনুষ্ঠানে আমরা সকলে, সকল রাজনৈতিক দল বিএনপি সহ সকলে উপস্থিত হয়েছি, এবং আমরা একটা জাতীয় ঐক্য গঠন করেছি তাকে সামনে রেখে। এই মুহূর্তে তিনি যদি তার পৃষ্ঠপোষকতায় বা সরকারের পৃষ্ঠপোষকতায় সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে চান, একদিকে তিনি নিজে বিতর্কিত হবেন, যেটা আমরা চাই না, আমরা তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। কিন্তু তিনি বেশ কয়েকটি মন্তব্য করেছেন যেটা আহ, তার কে বিতর্কে জড়িয়ে ফেলেছেন। যেমন জাতিসংঘে মাহফুজ আলমকে নিয়ে তার একটি মন্তব্য, এরপরে তার নিজের একটি মন্তব্য ছিল যে তার এমপ্লয়ার হলো এই সমন্বয়কেরা। আর এই যে তৃতীয় মন্তব্যটি তিনি করেছেন, এতে করে আমাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে তিনি সম্মানের সাথে আছেন, আমরা তাকে সম্মানের সাথে বিদায় দিতে চাই, কিন্তু তিনি কেন নিজেকে বিতর্কিত করছেন? এখন এই সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে চান। সেই রাজনৈতিক দল
গঠন করে সেই রাজনৈতিক দল এই 300 আসনে প্রতিষ্ঠিত করে তারপরে নির্বাচন হোক, এটা ছাত্রদের একটা লক্ষ্য। দ্বিতীয় যে কথাটা ছাত্ররা সমন্বয়কেরা বলে থাকেন, আমি ছাত্র বলবো না, কিছু সমন্বয়ক এখানে, ছাত্রদের মধ্যে অনেক ভাগ আছে, তার সিংহভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আছে। কাজে এখানে আমি ছাত্র বলবো না, কিছু সমন্বয়ক। তো সমন্বয়করা যে কথাটি বলে থাকেন যে সংস্কার শেষে নির্বাচন, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের মেধা এবং অভিজ্ঞতার অভাব আছে। কারণ সংস্কার এমন একটা চলমান প্রক্রিয়া যেটা যুগ যুগ চলবে। একটা সংস্কার শেষ হবে, আরেকটা সংস্কার শুরু হবে, একটা শেষ হবে, আরেকটা শুরু হবে। আর এই সরকার যদি সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দিতে চান, তাহলে তো 20 বছরেও সেই সংস্কার শেষ হবে না। অতএব যারা বলেন যে সংস্কার শেষে নির্বাচন, তারা মূলত নির্বাচন বিরোধী ভূমিকায় দাঁড়িয়ে যান। কাজেই আমরা স্পষ্ট বলেছি বিএনপি থেকে যে আমরা সংস্কার চাই, এবং সবার চেয়ে বেশি সংস্কার চাই। কারণ এখন থেকে 2 বছর আগে আমরা যে 31 দফা দিয়েছি জাতির সামনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই 31 দফার মধ্যে এখন যে সংস্কারগুলো আছে এর চেয়ে অনেক বেশি সংস্কার 31 দফার মধ্যে আছে। এবং আমরা আরো কি বলেছি, যে সময়ের সাথে সাথে রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফাকে আরো অন্তর্ভুক্ত করা হবে, আরো সংস্কারের কর্মসূচি অন্তর্ভুক্ত হবে। তখন 31 দফা 32, 33, 34, 35 এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এটা তো একটা চলমান প্রক্রিয়া। যখন নতুন একটা বাস্তবতা দাঁড়াবে, তখন সেই বাস্তবতাকে লালন করে ধারণ করে আমরা ওই বাস্তবতাকে নিয়েও আমাদের সংস্কারে অন্তর্ভুক্ত করব। কাজেই এই সরকার যেটুকু সংস্কারের কথা বলে, আমাদের কর্মসূচিতে তার চেয়ে অনেক বেশি সংস্কার আছে। কাজে আমরা পরিষ্কার বলেছি যে যেটুকু সংস্কার নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করবার জন্য প্রয়োজন, ঠিক ওটুকু সংস্কার করুন। এর বাইরে সংস্কার করতে যে সময় দরকার, সেই সময় কিন্তু জনগণ দেবে না। কারণ জনগণ চায় একটা নির্বাচিত সরকার। যেমন আমি একটা বলি, এখন কিন্তু দেশটা অনেকটা অচলের পথে। কারণ প্রতিদিন রাস্তায় ব্লকেট, এই দাবি ওই দাবি সেই দাবি। তারপরে বাজার সিন্ডিকেট, যেটা আওয়ামী লীগের আমলে ছিল, ফ্যাসিবাদের আমলে সেটা আরো বেড়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় একটা অচল অবস্থা তৈরি হয়েছে। মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে হাহাকার। আমি অসংখ্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যতক্ষণ একটা নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ কিন্তু ব্যবসা, কারুর ব্যবসায় পুরোপুরি স্বাভাবিকভাবে চালু হবে না। ব্যবসায়ীদের মধ্যে একটা চরম রকমের সংকট দেখা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত অংশীদারি সরকারগুলোর সঙ্গে, যারা উন্নয়ন অংশীদার, তাদের সঙ্গে সম্পর্কটা স্থিতিশীল হবে না। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত বিদেশি বিনিয়োগ আসবে না। গত অনেক বছরই বিদেশি বিনিয়োগ বন্ধ, এই 5ই আগস্টের পরে একেবারে স্থবির হয়ে আছে। যে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত থ্যাংক ইউ। সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত বিদেশি বিনিয়োগ একদম স্থবির হয়ে আছে। যতক্ষণ বিদেশি বিনিয়োগ হবে না, তাহলে কি হবে? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান তৈরি হবে না। কর্মসংস্থান তৈরি না হলে কি হবে? বেকারত্ব বাড়বে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল না হলে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাংকে টাকা রেখে আস্থা পাচ্ছে না। বাংলাদেশে যারা ঋণ গ্রহীতা, তারা ঋণ নিতেও পারছে না, ঋণ দিতেও তারা ভয় পাচ্ছে যে দিলে
আমার কাছ থেকে হাতে টাকা চলে গেলে ব্যাংক থেকে আবার উঠাতে পারবো না। এই যে নানাভাবে একটা অস্থিতিশীলতা বাংলাদেশের সকল সেক্টর কর্পোরেশন গুলোতে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। সার্বিক বিবেচনায় এখন একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যে কারণেই আমরা বলেছি যে শুধু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো সেগুলো শেষ করে জুলাই এবং আগস্টের মধ্যে, অন্তত পক্ষে সেপ্টেম্বরের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করুন দেশের স্বার্থে। কিন্তু সমন্বয়ক এবং সরকারের ভেতরে কিছু সরকার আছে, সরকারের বাইরে কিছু সরকার আছে। আমরা সরকারের ভেতরে প্রচন্ড রকমের অসংলগ্নতা, তাদের উপদেষ্টাদের কথায়, উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ডে, এবং সরকারের বাইরে কিছু রাজনৈতিক দল আছে যাদেরও আমরা মনে করি যে সরকারের মধ্যে তাদের প্রভাব, তারাও চাইছে যে নির্বাচন পিছিয়ে যাক। নির্বাচন পিছিয়ে গেলে এই দেশের সকল কিছুই অচল হয়ে যাবে, এটা তারা বুঝতে চাইছে না। তারা চাইছে যে তারা কিভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে, তারা তাদের দলগুলোকে এস্টাবলিশ করে। এটা তো গণতন্ত্রের কথা নয়। গণতন্ত্রের কথা হলো যে রাজনৈতিক দল স্বাভাবিক প্রক্রিয়ায় হবে। এই তো গতকালকেই পত্রিকায় এসছে যে 5ই আগস্টের পরে 11টি রাজনৈতিক দল নতুন গঠিত হয়েছে। সময়ের প্রয়োজনে আরো সমন্বয়কেরা করবে, অন্যরা চাইলে অন্যরা করবে, কিন্তু তাই বলে নির্বাচনকে ঠেকিয়ে রেখে আমি রাজনৈতিক দল করব, সেটা এস্টাবলিশড হবে, তারপরে আমার সম্ভাবনা তৈরি হবে বিজয়ের, তারপরে নির্বাচনের কথা বলবো, এটা তো হয় না। আবার রাইট। আরেকটা প্রক্রিয়া চলছে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবার জন্য, যে আগে ডাকসু নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে সংসদ নির্বাচন। গত 17 বছর আমরা আন্দোলন করেছি এবং জনগণ মুখিয়ে আছে সংসদ নির্বাচনের জন্য। একটি নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেবে, কলেজ ছাত্র সংসদ নির্বাচন দেবে। সব কিছু তখন একটার পর একটা স্থিতিশীলতার সাথে, জবাবদিহিতার সাথে এগুলো সংগঠিত হবে। অথচ এই নির্বাচনের আগেই ওই নির্বাচনগুলো চাওয়া হলো, অর্থাৎ মূল নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই নির্বাচনগুলো চাওয়া হলো উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, অ্যাডভোকেট আহমদ আজম খান, আমার আরেকটু প্রশ্ন রয়েছে। এই স্বৈরাচারী সরকারকে আমাদের প্রতিবেশী দেশ ভারত একটি নগ্ন সমর্থন করার কারণে বাংলাদেশের একটি বড় অংশ, বলতে পারেন বাংলাদেশের সিংহভাগই ভারত এবং শেখ হাসিনা এবং স্বৈরাচারী সরকারের পুরো সমস্ত দোসরকে একাতারে ঘৃণা করে। এবং এই সমন্বয়কের একটি অংশ থেকে বলা হচ্ছে যে ভারতও নাকি দ্রুত নির্বাচন চায়। আসলে কি সেই জনগণের সমর্থন নেয়ার জন্য কি এই ধরনের কথা বলা হচ্ছে যে ভারতও দ্রুত নির্বাচন চায়, নাকি আসলেই ভারত দ্রুত নির্বাচন চায়? আপনি আপনাদের অবস্থান থেকে বিষয়টাকে কিভাবে দেখছেন? ভারত, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন বা চায়না বা রাশিয়া, তারা দ্রুত নির্বাচন চাইলো বা নির্বাচন না চাইলো সেটা তাদের বিষয়। আমাদের বিষয় হলো যে আমাদের দেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। আমরা তাদের সহযোগিতা নিতে পারি, তারা আমাদের উন্নয়ন সহযোগী থাকতে পারে, কিন্তু দেশটা কিন্তু আমাদের গড়তে হবে, সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে। এখন ভারত আগে নির্বাচন চাইলেও সেটার বিষয়ে আমরা আলোচনা করব, বা ভারত চাইলো না সেটা আমরা আলোচনা করব, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন যে এই মুহূর্তে আমাদের দেশটাকে স্থিতিশীল করতে হলে, অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, এই দেশটাকে গণতন্ত্রের পথে নিতে হলে, এদেশের মানবাধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে এই মুহূর্তে আমাদের যত দ্রুত নির্বাচন। সম্ভব নির্বাচনে যাওয়া উচিত। এবং যে নির্বাচনটা হবে অবাধ এবং নিরপেক্ষ, যে নির্বাচনে জনগণের ক্ষমতায়ন হবে, যে নির্বাচনে জনগণ ভোট দেবে, এবং যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে,
নির্বাচিত সংসদ আসবে। নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ এই সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে ক্রমাগত ক্রমাগত। এখানে সঠিক। কারোর সন্দেহের অবকাশ নেই, এই জন্যেই যে একটা বিষয়ে খুব স্পষ্ট বলে দিয়েছি আমরা যে এই সংস্কারগুলোকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবিধানিক সংস্কার, যেটা ডক্টর আলী রিয়াদ যেটা প্রপোজ করেছেন। তার প্রপোজ করবার আগেই আমরা বলেছি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে প্রধানমন্ত্রী পারবেন না। থাকবেন। আমরা বলেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। যেখানে 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে, সেখানে যদি এই সংস্কার কর্মসূচিগুলো আমাদের 31 দফা আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে না যাই, 5 বছর পরে তো জনগণ ভোট দেবে। জনগণ আর তখন আপনাদের ভোট জনগণের দিবে না। কাছে, জনগণের তো ক্ষমতায়ন হয়ে গেল, জনগণের কাছে তো কৈফিয়ত দিতে হবে। অতএব কে সন্দেহ করলো বা কে অবিশ্বাস করলো তাতে কিছু যায় আসে না। জনগণের ক্ষমতায়নটাই এখানে সবচেয়ে বড়। কারুর বিশ্বাস অবিশ্বাসে কিন্তু আহ, গণতন্ত্রের আহ, গণতন্ত্রের কোনো পরিবর্তন হবে না। না না না, একদমই পরিবর্তন হবে না। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি আমাদের দর্শকরা সম্ভবত বুঝতে পেরেছে আপনি যেটা বলতে চান। এই মুহূর্তে আমরা সৌরভ এইচ খান, আমাদের বস্টনের নিউ ইংল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, উনার কাছে একটি বিষয় জানতে চাই। আহ, আপনার আন্তর্জাতিক মতবাদ গঠন, আন্তর্জাতিক জনমত গঠনের জন্য বাংলাদেশি প্রবাসীরা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে। আপনি আপনি এই বিষয়টা কিভাবে মনে করেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণ আপনাদের কাছ থেকে কি বিষয়গুলো করলে এটাকে আপনার এই এই যে আমাদের যে সেক্টর যেটা প্রবাসী বাংলাদেশী শক্তি যেটা, এটাকে কিভাবে কাজে লাগাতে পারে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য, আপনি বিষয়টা কিভাবে দেখেন? ধন্যবাদ ফরদিন এন্ড আমার ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় স্যার আহমেদ আজম খান এবং আমাদের এনাদার প্যানেলিস্ট আছেন অ্যাটর্নি ওহিদুল ইসলাম। আহ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দেওয়ার আগে আমি এই জনমত গ্রহণ করার জন্য বহির্বিশ্বে এর আগে আমরা অনেক বাধার সৃষ্টি হয়েছি এবং আমাদের মধ্যেই য- কোনো একটা আমরা ইস্যু নিয়ে কোনো সমাবেশে বা কোথাও আলোচনা করতে গেলে আমাদেরকে বলা হতো দেশের বাইরে রাজনীতি করা কি দরকার, দেশের বাইরে এটা নাই ওটা নাই, এরকম অনেক বাধার সৃষ্টি আমরা অনেক আম, শুরু থেকে হয়েছি। বাট দেখা গেছে যে বহির্বিশ্বের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটা বাংলাদেশের জনগণ হয়তো তার মাঠে বা স্ট্রিট লেভেলে দেখতে পারেনি। বাট আমাদের ভূমিকা অনেক ছিল, যেটা স্যার অবশ্যই অবগতশীল এই ব্যাপারে। সো ইন ফিউচারে, ইয়েস, বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা আসেও, আর আসবে ইনশাল্লাহ, বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল, তাতে কোনো সন্দেহ নাই, এবং তারেক রহমানের লিডারশিপকে আমাদের সালাম জানাতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং তার লিডারশিপটা এখন প্রতিফলিত হয়েছে সমস্ত জায়গায়, বাংলাদেশ এবং পুরো বিশ্বে। সো আমাদের ভূমিকা থাকতে হবে এই কারণে, স্পেশালি আমি আমেরিকার কথা বলতেছি। আমেরিকা একটা দেশ যেখান থেকে পুরো বিশ্বের রাজনীতিটাকে এখানে পরিচালিত হয়। আহ সেটা যেভাবেই হোক, যে অ্যাঙ্গেলেই হোক, এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে দুনিয়া রাজনীতি এখান থেকেই এরা কাইন্ড রান করতেছে। তো সেই হিসাবে আমেরিকার সাথে আমাদের একটা কূটনৈতিক সম্পর্ক এবং একটা যে ধরনের সম্পর্ক আমাদের ভালো একটা দেশের স্বার্থে এবং অর্থনৈতিক সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক রাখার জন্য এখানে একটা টিম সবসময় থাকা দরকার আছে এবং থাকবে। আমাদের এখানে এখন 18টা কমিটি আছে, বা যেটা অনুমোদিত কমিটি স্টেট ওয়াইজ। তা আমি জানি না আমাদের সেন্ট্রাল কমিটি এখানে জাতীয় পর্যায়ে মানে আমেরিকার স্টেট কমিটি দিবে কিনা। রিসেন্টলি আমি শুনলাম এটা বিলুপ্ত করছে। বাট ওনাদের এই এটা দায়িত্ব এবং তাদের এই আম, এটা ভালো তাদের থাকবে, যে প্ল্যান থাকবে আসলে এখানে তারা কোনো কমিটি দিতে পারবে কিনা। এছাড়া এর বাইরে আম, আমি মনে করি যে ফরেন রিলেশনস আছে, তারা তাদের মতো কাজ করতেছে। সাথে সাথে আমাদের স্টেট যে 18টা কমিটি আছে, তাদের সাথে কোঅর্ডিনেশনটা আমাদের সেন্ট্রাল কমিটির সবসময় বজায় রাখা উচিত। একটা কনস্ট্যান্টলি একটা মিটিং বা আলাপ আলোচনা রয়েছে এবং কিভাবে আমরা এটাকে আরো
সামনে শক্তিশালী বেগবান করতে পারি, মানে সম্পর্কটা আরো শক্তিশালী করতে পারি। এই সহযোগিতা আমাদের জাতীয় পর্যায়ে যারা নেতা আছে, আমাদের স্যার উপস্থিত আছেন, ওনাদের মাধ্যমে আমি এই আবেদনটা জানাচ্ছি। সো আমাদের এখানে শোনা যাচ্ছে সবাই এখানে আমার? ওকে, এখন হ্যাঁ। সো সৌরভ আমি ভাই, আপনি একটু কাইন্ডলি ডিসপ্লেতে টাচ থেকে দূরে রাখেন, মানে ডিসপ্লেটাকে ইয়া করেন না, একটু আপনি স্ক্রিনটা থেকে দূরে থাকেন। হ্যাঁ, বলেন। ওকে, তো হ্যাঁ, এটা মনে টাচ স্ক্রিনে, সরি। সো এই হলো আমার আবেদন এই স্যারের কাছে, এবং আমরা এখান থেকে ইনশাল্লাহ আমরা যে যেভাবেই পারি আমাদের অর্থনৈতিক হোক, এখানকার মেইন স্ট্রিমের রাজনীতির সাথে সংযুক্ত হয়ে আমরা আমাদের দেশের সাথে এবং বিএনপির সাথে যে কাজ করা দরকার ইনশাল্লাহ অঙ্গীকারবদ্ধ আমরা করব। তো আমি কুইক করে একটা প্রশ্ন স্যারের কাছে বলে যে স্যার হয়তো পরের টার্মে হয়তো স্যার উত্তর দিয়ে রাখেন, আমি কোশ্চেনটা এখনই করে রাখি। সেটা হলো যে এই ছাত্রদের ব্যাপারে স্যার অনেক সুন্দরভাবে আপনি যেভাবে আমাদের অনুষ্ঠানে আজকে ব্যাখ্যা দিচ্ছেন, এবং আসলে আপনার প্রত্যেকটা উত্তর আমাদের আপনার সঠিক উত্তর ছিল, আর আমি সম্পূর্ণ এগ্রি করি। বাট আমি খালি কুইক প্রশ্ন করি যে এই সরকার এখন বর্তমানে যারা আছে স্যার, দেখছি তাদের এই অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ছাত্রদের উপদেষ্টা করে রাখছে। অনেক সময় মনে হয়, সরি টু সে দ্যাট, অনেকে আলোচনা করে যে মনে হয় যে এই বাংলাদেশের সরকারটা একটা বেবি সিটিং এর জায়গা না, কিছু কিছু ইয়াং ছেলেদের রাখছে, তাদের কথা এবং তাদের যে যারা তাদের বক্তব্য শুনলে মনে হয় তারা আসলেই আম, অভিজ্ঞতা নাই, তারা পলিটিক্যাল কোনো রাজনীতিক কোনো ধারণা তাদের নাই, এইভাবে তাদের বক্তব্যগুলো আসছে। তো এখন এগুলো যে বিলম্ব হয়, ষড়যন্ত্র এবং থার্ড পার্টি এই দেশে আরেকটা সৃষ্টি হতে পারে, মানে থার্ড পার্টি না, পার্টি তো অনেক হবে, মানে একটা বিশৃঙ্খলা একটা গ্রুপ তৈরি হতে পারে কিনা যদি ইলেকশনে বিলম্ব হয়। আপনি এটার ব্যাপারে কি মনে করেন? আর ছাত্রদের কেন তারা, ঠিক আছে ছাত্ররা আমাদের অনেক অবদান রাখছে এই আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে, তারা কে এখনো স্কুলে ফেরত যাচ্ছে না? তাদের বা কেনই আবার রাজনীতি করতে হবে, যেটা আপনি অলরেডি এই নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। তাদের যাওয়া উচিত আমাদের দেশের স্বার্থে, এবং যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে মানে না হইতে পারে। শিক্ষা ব্যবস্থা এমন এমন একটা রাজনীতিকে ধাবিত হইতেছে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে ধ্বংসের পথে যাওয়ার একটা প্ল্যান এবং পরিকল্পনা চলতেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ সৌরভ খান। অ্যাডভোকেট আহমেদ খান, আপনি কি এই প্রশ্নের এখন উত্তর দিতে চান, নাকি আপনি ওয়েট করবেন? যদি মনে করেন আমি এখনই জবাব দেওয়ার, যদি মনে ঠিক করেন আছে। যে সম্মানিত আপনি এই আলোচক প্রশ্নের উত্তর আরেকজন দিতে আছে। পারেন, সমস্যা নেই। আপনি এই প্রশ্নের উত্তর দিতে দিতে পারেন। না, আমি যেটা বলবো যে আপনারা আমেরিকায় বসবাস করেন। আমেরিকায় যতগুলি এর মধ্যে প্রশাসন এসছে, এখন এই যে ডোনাল্ড ট্রাম্প এসছেন, এই ডোনাল্ড ট্রাম্পেরও যে অ্যাডমিনিস্ট্রেশন, এখানেও যারা এসছেন একটা মিনিমাম এক্সপেরিয়েন্স পলিটিক্সে না রাখলে বা না থাকলে সে কি অ্যাডমিনিস্ট্রেশনে আসতে পেরেছেন? পারেননি অসম্ভব। কিন্তু। না। আচ্ছা, আপনি ভারত দেখেন, আপনি চায়না দেখেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন। হ্যাঁ, আপনার ডেভিড ক্যামেরন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তখন তার বয়স ছিল 43 বছর। যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, তখন তার বয়স ছিল 46 বছর। তুলনামূলকভাবে ইয়াং, কিন্তু অভিজ্ঞতা কিন্তু কম ছিল না। 43 বা 46, অর্থাৎ অ্যাবাভ 40। এখন যারা ছাত্র সমন্বয়ক, তাদের কিন্তু রাষ্ট্র পরিচালনায় সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। যেমন আমি একজন সমন্বয়কের সাথে বসছিলাম, আমি নামটা বলবো না, তাকে আমি বললাম যে তুমি কি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছো? বলে না, আমি এখনো স্টুডেন্ট। বলে তাহলে তোমার পড়াশোনা কেমন হচ্ছে? বলে এখন আর আমার পড়াশোনা করতে ইচ্ছে হয় না, ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছে হয় না, এখন আমার শুধু রাজনীতি করতে ইচ্ছে হয়। আমি তখন তাকে বললাম যে না, তোমার চিন্তাটা সঠিক নয়। তুমি যদি দেশ পরিচালনায় আসতে চাও, একজন সফল রাজনীতিক হতে চাও, যদি এই দেশের কর্ণধার হতে চাও, তাহলে তোমার ইউনিভার্সিটিতে আগের চেয়ে আরো বেশি মনোনিবেশ করা উচিত পড়ায়, আরো বেশি মনোনিবেশ করে ভালো রেজাল্ট করা উচিত, এবং এরপরে পোস্ট গ্রাজুয়েশন নেওয়া উচিত, অনেক ডিগ্রি নেওয়া উচিত, বিদেশে পড়াশোনা করা উচিত, সমস্ত
বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। এরপরে তুমি রাজনীতিতে আসো এবং রাজনৈতিক দলের চর্চার মধ্য দিয়ে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসো। এখনো তোমার গ্রাজুয়েশন হয়নি, তোমার কিন্তু সার্টিফিকেট এখনো ইন্টারমিডিয়েট। এখনই যদি তোমার ভালো না লাগে ইউনিভার্সিটিতে যেতে, তাহলে তো তুমি একজন দক্ষ রাজনীতিক হতে পারবে না, রাষ্ট্র পরিচালনায় তুমি কিন্তু ভালো করবে না। আমার কথা সে জবাব দিতে পারেনি। এখন বিষয় হলো যে এভাবে ছাত্ররা কিন্তু একটা প্রশ্ন এসছে, ছাত্ররা কেন তাদের স্কুলে ফেরত যাচ্ছে না বা ইউনিভার্সিটিতে ফেরত যাচ্ছে না? আসলে সকলেই ফেরত গেছে, শুধু কিছু সমন্বয়ক, তাদের মধ্যে কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, আবার আমি ওই যে যে সমন্বয়কের কথা বললাম, সে গ্রাজুয়েশন কমপ্লিটই করেনি, সেও সমন্বয়কদের একজন, খুব জুনিয়র। এই কিছু সমন্বয়ক তারা পলিটিক্সে চলে এসছে, আর বাকি সকল ছাত্ররা তারা কিন্তু ছাত্র মানে তাদের শিক্ষাঙ্গনে ফিরে গেছে। তারা কিন্তু এই সমন্বয়কদের সাথে নেই। তারা নিজেরা সমন্বয়করা ভাবছে যে তারা বোধহয় সকলেই তাদের সাথে আছে, না, যারা ছাত্র তারা শিক্ষাঙ্গনে ফিরে গেছে। আবার সমন্বয়কদের পেছনেই যে লক্ষ লক্ষ ছাত্র ছিল, যারা ছাত্র দলের, যারা অন্যান্য ছাত্র সংগঠনের, তারাও কিন্তু তাদের সংগঠনে ফিরে গেছে, তারাও কিন্তু এই সমন্বয়কদের সাথে নেই। কাজেই এটা ভুল ধারণা অনেকের মধ্যে যে ছাত্র সমন্বয়কদের সাথে বোধহয় সারা বাংলাদেশের জনগণ এবং ছাত্ররা আছে, না। এটা ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে যে না, তখন তারাও বুঝবে, সকলেই বুঝবে, যেমন জনগণ এখন বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তখন কিন্তু আমরা বিএনপি সহ সকলেই ওদের সাথে ছিলাম। যেমন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলতেন যে ওই ছাত্র সমন্বয়কদের সামনে রেখে আন্দোলনটাকে এগিয়ে নিতে হবে ফ্যাসিবাদকে দমন করবার জন্য, দমন করার আমাদের জন্য। জন্য একটা ব্যানারও না থাকে। এটা আমাদের একটা আন্দোলনের কৌশল ছিল, একটা আন্দোলনের কৌশল ছিল। আমরা 17 বছর যে স্ফুলিঙ্গ তৈরি করেছি, রক্ত দিয়ে, গুম হয়ে, খুন হয়ে, 60 লক্ষ নেতাকর্মীর উপরে মামলা খেয়ে, পর্যুদস্ত হয়ে, আর 5ই অগাস্ট আমরা ওই সমন্বয়কেরা, জনগণ সকলে মিলে একটা দাবানল তৈরি করেছি। সেই দাবানলের তৈরিতে ভেসে গেছে ফ্যাসিবাদ। কিন্তু তাই বলে সেই দাবানলকে যদি কিছু সমন্বয়ক মনে করে তারা নিজেরা এককভাবে এর দাবিদার, তাহলে মস্ত বড় ভুল করবে তারা, মস্ত বড় ভুল হয়ে যাবে। তাই আমি বলবো যে উনি একটা কথা বলেছেন যে এটা তো সরকার, বেবি সিটার তো না। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে যে একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পরিচালনায় যারা নেতৃত্ব দেবেন তাদেরকে অবশ্যই রাজনৈতিক দলের একজন হতে হবে। অতএব এইভাবে অনির্বাচিতভাবে দীর্ঘ সময় শাসন করলে রাষ্ট্রটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় চলে যাবে। এখনই যেমন অনেকটা পথ হারা হয়ে গেছে রাষ্ট্র। আপনি ঢাকা শহরে দেখবেন যে ঢাকা শহরটা অনেকটা অচলের পথে, নানান জায়গায় ব্লকেট, নানান জায়গায় দাবি দেওয়া, নানান কিছু অহেতুক। কারণ তারা জানে যে এখন এই রাষ্ট্রটা কোনো নির্বাচিত বা নির্বাচিত সুনির্দিষ্ট কোনো সরকারের দ্বারা সরকারের সাথে নেই। এই জন্যেই দরকার একটা নির্বাচিত একটা। সরকার, নির্বাচিত সংসদ এবং গণতন্ত্র। আপনার কথা আমি যথার্থ বুঝতে পেরেছি এবং সত্যি এই মুহূর্তে আমরা জানতে চাই আমাদের আরেকজন সম্মানিত গেস্ট, উনি হচ্ছেন অ্যাটর্নি ওয়াহিদুল ইসলাম। উনি পৃথিবীর অন্যতম
অন্যতম না সর্বোচ্চ একটি বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ওনার ল কমপ্লিট করেছেন। এবং উনি ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে জিল মানি কর্পোরেশন, যাকে বলা হয় আমেরিকার অন্যতম একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউট। উনি সেখানে কাউন্সিলর হিসেবে বা কনসালটেন্ট হিসেবে উনি ওখানে কর্মরত রয়েছেন। এছাড়াও বিশ্বের অন্যতম একটি বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথরিটি কিউআইএ, উনি ওইখানেও ওনার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে উনি কর্মরত রয়েছেন। অ্যাডভোকেট সরি অ্যাটর্নি ওয়াহিদুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাই, ক্রমবর্ধমান যে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে ডুবে রয়েছে বাংলাদেশ, এবং এটাকে স্থিতিশীল করার জন্য মানে আপনার মত, আপনি কিভাবে চিন্তা করেন যে এটাকে আসলে বাংলাদেশকে একটি দ্রুত নির্বাচনের মাধ্যমে কি এটা স্থিতিশীল করা সম্ভব, নাকি আমরা প্রবাসীরা বা অন্য কিভাবে, আপনি কি মনে করেন এই বিষয়টাকে আমরা বাংলাদেশের অর্থনীতিকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি? ফারদিন, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুদ্রাস্ফীতি বর্তমান বিশ্বের অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা। আর বিশেষ করে গরিব দেশ, যে সমস্ত দেশের মানুষের দৈনন্দিন ইনকামের তুলনায় দ্রব্যমূল্যের যে সমতা থাকার প্রয়োজন, ক্রয় ক্ষমতার যেটা প্রয়োজন, সেটার ভারসাম্য যখন হারিয়ে যায়, তার পিছনে মুদ্রাস্ফীতি একটা বড় কাজ, বড় ভূমিকা রাখে। মানুষের যদি 100 টাকা ইনকাম হয়, সেখানে দিনের চাল, ডাল, তেল এগুলো কিনতে তাদের হয়তো টাকা লাগবে 150-200 টাকা। তো সেক্ষেত্রে তাদেরকে সেখানে অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়। তো মুদ্রাস্ফীতির এটা একটা বড় আহ, মানে অর্থনী সংকেত, এবং মানুষের দৈনন্দিন জীবনে চরম হতাশা, নিরাশা এবং অশান্তির বড় কারণ। তো মুদ্রাস্ফীতির পিছনে আহ, অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটি কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়, যে কারণে হচ্ছে যে সমস্ত জিনিসের চাহিদা আছে দৈনন্দিন জীবনে, মানুষের জীবনে, ওই সমস্ত জিনিসগুলোর দাম বেড়ে যায়। আগে যেটার দাম 100 টাকা ছিল, এখন সেটার দাম অভাবের কারণে, বাজারে না থাকার কারণে সেটা এখন 150 টাকা হয়ে গেছে। তো এটা গরিব মানুষের জন্য নাভিশ্বাস, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তো এই যে প্রোডাক্টিভিটি না থাকা, উৎপাদনশীলতা থমকে যাওয়া, বাজারে যে চাহিদা, সেই চাহিদা মেটাতে সক্ষম না হওয়া, সেটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ হচ্ছে যে অর্থনৈতিক ফিনান্সিয়াল ইনস্টাবিলিটি। একটা দেশে যখন আহ, অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে না, আহ, তখন বিভিন্ন গ্রুপ সিন্ডিকেট হয়, তারপরে এক্সপ্লয়টেশন হয়, এগুলোর মাধ্যমে বাজারকে অর্থনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি বাজারকেও অস্থিতিশীল করে তোলা হয়। এবং সেটার কারণে কিছু সুবিধাভোগী লোকেরা সেখানে বাজারে আহ, তার হয়তো 90 টাকায় একটা জিনিস কিনা ছিল, 100 টাকা বিক্রি করবে, 10 টাকা লাভ হবে। এই সুযোগটা নিয়ে তারা বেশি প্রফিট করার জন্য এটার দাম 150 টাকা করে দিল। লাভটা কিন্তু তাদের কাছে যাচ্ছে, সাধারণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবন আহ, খুবই ব্যাহত হচ্ছে। আহ, তো তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরে দেশে এই অস্থিতিশীলতার ভিতরে আহ, হত্যা, সন্ত্রাস, গুম, যেগুলো আমরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি। মুদ্রাস্ফীতি আজকে যে পর্যায়ে এসেছে, এটা হেভিলি কন্ট্রিবিউটেড ভূমিকা রেখেছে বিগত পতিত সরকার। তো তার কারণ হচ্ছে যে রাজনীতিতে স্থিতিশীলতা ছিল না। তারা আহ, মানে তাদের পৈতৃক সম্পত্তি, পারিবারিক তালুকদার হিসেবে দেশটাকে চালিয়েছে। ফলে অন্যান্য যারা দেশে রাজনৈতিক অ্যাক্টর আছে, বিরোধী দল হিসেবে যারা আছে, যারা আগে ক্ষমতায় ছিলেন, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদেরকে গুম করে, খুন করে, আহ, তাদের মুখ বন্ধ করে তারা এককভাবে অথরিটারিয়ান একটা রুল দেশে চালিয়ে
মানে তাদের বেনিফিটটা, অর্থনৈতিক এবং রাজনৈতিক বেনিফিটটা তারা নিয়েছে, ফলে দেশের সাধারণ জনগণ সেখানে ভুক্তভোগী হয়েছে। তো এরকম বিভিন্ন কারণে আমরা দেখে থাকি যে মুদ্রাস্ফীতি হয়ে থাকে। আরো অনেক কারণ আছে। তো এগুলো একটা মানে বাহ্যত যেটা আমরা লক্ষ্য করে থাকি, একটা গ্রামের মানুষও বুঝতে পারে যে মুদ্রাস্ফীতির পিছনে এগুলো কাজ করছে। এগুলোর জন্য আপনার অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন হয় না। দেশে প্রোডাক্টিভিটি না থাকলে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে, ব্যাংক বিমা ধসে পড়লে মুদ্রাস্ফীতি হবে। সিন্ডিকেট দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে মুদ্রাস্ফীতি হবে। আহ, এগুলো সাধারণ মানুষও বোঝে। তো কাজেই মুদ্রাস্ফীতি থেকে উত্তরণের জন্য আমাদের কি উপায়? একই উপায়, যে আমার যদি সিন্ডিকেট দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে, প্রশাসন পরিচালিত হয়ে থাকে, জুডিশিয়ারি পরিচালিত হয়ে থাকে, বাজার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে, তাহলে সেটা আমাদের নিয়মতান্ত্রিকতার মানে রেগুলেশনের আওতায় আনা প্রয়োজন। ইন্টারন্যাশনাল ট্রেড সেটাই বলে। তেমনি ভাবে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে, আহ, তারপরে নিষ্পেষণমূলক রাজনৈতিক পলিসির কারণে উম, যারা বিরোধী তাদেরকে নিশ্চিহ্ন দমন এবং মানে যেটাকে বলে নিপাত করে দেয়া, এই পলিসির পরিবর্তে সেখানে সহাবস্থানের রাজনীতি আমাদের চালু করার প্রয়োজন। সবার কথা বলার অধিকার থাকবে, সবার রাজনীতি করার অধিকার থাকবে, গণতন্ত্র চর্চা করার একটা সুন্দর পরিবেশ থাকবে। সেটা একটা উন্নততর অর্থনৈতিক ব্যবস্থার পূর্বশর্ত। অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব না যদি মানুষের অধিকার খর্ব হয়ে থাকে, বিশেষ করে চমৎকার। রাজনৈতিক অধিকার খর্ব হুম হয়ে থাকে। যদি মানুষের কথা বলার অধিকার খর্ব হুম। হয়ে থাকে, তো ব্যবসা অন্ধকার হয়ে বাণিজ্যের যাবে, ক্ষেত্রে যদি এই তো শেষ পর্যায়ে। অধিকার খর্ব হয়ে থাকে, তো সে সে কারণে রাজনৈতিক অস্থিরতার নিরসন করা দরকার। স্থিতিশীলতা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার প্রয়োজন। এবং সেজন্যই ডেফিনেটলি নির্বাচনটা, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, নির্বাচন যাতে বহুমুখী হয়, সবার অংশগ্রহণে একটা সুন্দর স্বচ্ছ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়ে সেটার মাধ্যমে জনগণের ম্যান্ডেট অনুযায়ী আহ, রাজনীতি যারা করেন, আহ, তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবেন, ক্ষমতা পরিচালনা করবেন, সেরকম একটা পরিবেশ দ্রুততার সাথে সৃষ্টি করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সেটাও একটা সুন্দর অর্থ ব্যবস্থা, অর্থনীতি এবং আহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার একটা বড় উপায়। তো কাজেই সার্বিকভাবে আমরা যত দ্রুত মানবাধিকার এবং গণতন্ত্রের দিকে উত্তরণের প্রক্রিয়াকে আরো সুপ্রসন্ন করব, যত ত্বরান্বিত করব, তত আমরা আমাদের অর্থনীতিকে সুসংহত করতে পারবো, এবং অর্থনৈতিক অঙ্গনে আমাদের যত অব্যবস্থা আছে, অশান্তি আছে, মানুষের দুর্ভোগ আছে, সেগুলো আমরা তত দ্রুতই নিরসন করতে পারবো বলে আমরা আশা করি। কাজেই নির্বাচন ছাড়া তো গণতন্ত্রের দিকে উত্তরণের কোনো উপায় আমাদের কোনো নেই। উপায় আর নেই। তো কাজেই সেই হিসেবে আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে যত দূর তাড়াতাড়ি সম্ভব। ফ্যাসিবাদ পালিয়েছে, আবার অন্য কোনো ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য আমাদের গণতন্ত্রের দিকে দ্রুত এগিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে আহ, আমরা যেটা মনে করি যে দেশের দায়িত্বশীল দল, দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল, আহ, জনগণের প্রতিনিধিত্বকারী দল বিএনপি, যেটা আর পিছনে লেগাসি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যিনি বিতর্কের ঊর্ধ্বে একটা একজন যোগ্য দেশপ্রেমিক, এবং যার চরিত্রে, ব্যক্তিগত চরিত্রে, রাজনৈতিক চরিত্রে কোনো রকম দুর্নীতির ন্যূনতম কোনো ছোঁয়া কেউ লাগাতে পারেনি। সেই ব্যক্তির আদর্শ এবং লেগাসি ধারণ করে বিএনপি। আমরা মনে করি যে বিএনপিকে আরো দায়িত্বশীল ভূমিকা আসতে হবে, এবং যতদূর সম্ভব আহ, আমাদের ভিতরে রাজনৈতিক যে মতানৈক্য আছে, ছাত্ররা তো ছাত্র, তারা তাদের হয়তো
দাবিগুলো ভুল হতে পারে, তাদের চিন্তা চেতনা ভুল হতে পারে। উনি যে কথা বললেন, একজন সমন্বয়ক গ্রাজুয়েশন শেষ করেনি কিন্তু লেখাপড়ায় তার মন বসছে না, রাজনীতি করছে, উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন তাকে। তো এই দায়িত্বশীলতার জায়গায় বিএনপিকে আসতে হবে। সমস্ত জাতিকে সর্বস্তরের, সেটা রাজনৈতিক দল হোক, ছাত্র সমাজ হোক, সমন্বয়ক হোক, বিভিন্ন পেশাজীবী হোক, সবাইকে আহ, মানে একটা প্ল্যাটফর্মে এনে আহ, জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব, এটা বিএনপির কাছে আমরা আশা করি। কারণ বিএনপির কাছে আশা করা ছাড়া বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো আমরা অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন আর দেখছি না। এবং বিএনপির অবস্থান যদি সেটাই হয়, তাহলে বিএনপিকেও একটু সেটা মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতিকে স্থায়ীভাবে আমরা সুসংহত করতে পারি, গণতন্ত্রের পক্ষে জাতিকে কিভাবে আমরা আরো বেশি সচেতন করতে পারি, আরো বেশি শিক্ষিত করে তুলতে পারি, যাতে আমাদের যে প্রতিষ্ঠানগুলো, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এগুলোর যে আহ, প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানের উপর একটা রাষ্ট্র চলে, সেই প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদী আমলে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে। সেগুলোকে আবার আমরা কিভাবে প্রতিষ্ঠিত করে আমাদের দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, এটাকে একটা সুদৃঢ় ভিত্তিমূলের উপরে প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক উপায়ে আমরা দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছিলেন। এবং তিনি নিজে আহ, একজন সেনা প্রধান, একজন রাষ্ট্রপ্রধান হয়েও নিজে কোদাল নিয়ে খাল কেটেছেন, জনগণকে দেখিয়েছেন, জনকে উজ্জীবিত করেছেন। আমরা আবার সেরকম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একটা বিএনপিকে দেখতে চাই, যারা এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবে, মানুষের আশা আকাঙ্ক্ষার মানে কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এবং আশা করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সামনে, সুশিক্ষিত, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা বিএনপিকে সেদিকে নিয়ে যাবেন এবং জাতিকে আবার আশ্বস্ত করবেন, জাতিকে আবার ঐক্যবদ্ধ করবেন, এবং জাতিকে উন্নয়নের কাজে তারা পথ দেখাবেন, এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াহিদুল ইসলাম, অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামকে তার অনেক চমৎকার কথার জন্য, আলোচনার জন্য। এবার আমি আমাদের সর্বশেষ প্রশ্নটা করতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান। উনি আমাদের বীর মুক্তিযোদ্ধা। উনি নিজেও বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তানের সাথে যখন বাংলাদেশে একটি বৈষম্য তৈরি হয়, বৈষম্যের বিরুদ্ধে নিজে যুদ্ধ করেছেন, নিজে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। কিন্তু উনি তো বলেননি বৈষম্যের পরে যে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা কোঠা দিতে হবে সংসদের জন্য। কিন্তু আমরা 5ই আগস্টের বৈষম্যের পরে কেন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে সংসদে আগে নারী কোঠা ছিল, আবার নতুন করে আমরা একটি তরুণ কোঠা বা ছাত্র কোঠার একটা কথা শুনতে পাচ্ছি। তো কোঠা বিরোধী আন্দোলনের পরে কেন আবার কোঠা আসতেছে, এটি আমার একটি প্রশ্ন। আর বিএনপি যখন ক্ষমতায় আসবে, আমাদের অ্যাটর্নি ওয়াহিদুল ইসলাম স্যার একটা কথা বলেছেন যে এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটটা আপনার এই কাজ করে থাকে মূলত এই বিষয়গুলোর জন্য। যে হলো যে মুদ্রাস্ফীতি, দেশে অশান্তি তৈরি করা, দ্রব্যমূল্য মজুত করে সেটা দাম বৃদ্ধি করা। বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসলে তারা এই বিষয়টাকে কিভাবে কন্ট্রোল করবে, আমার দেশের জনগণ বিষয়টি জানতে চায়। আমার হাতে আজকে একদম সময় নেই, আমি খুব সংক্ষেপে এই দুটো বিষয়ের জবাব দেব। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, রাত্রি 11:30 বেজে গেছে। আমি শুধু এটুকু বলতে চাই যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে সংসদে কোটা বা মহিলাদের জন্য যে কোটা বা ছাত্রদের জন্য যে কোটা, এটা এখন পর্যন্ত তাদের প্রস্তাবনায় আছে। এটা নিয়ে অনেক আলোচনার অপেক্ষা রাখে। যে কোটা বিরোধী আন্দোলন নিয়েই যাত্রা শুরু করেছিল সমন্বয়কেরা, আজকে সেই কোটা যদি আবার এই সংসদেও চলে আসে, তাহলে সেটা অবশ্যই শুভনীয় হবে না এবং কারুর কাছেই গ্রহণযোগ্য হবে না। কারুর কাছেই গ্রহণযোগ্য হবে না। এটা শুধুমাত্রই যারা কমিশনে আছে তাদের প্রস্তাবনা। এটা নিয়ে আমাদের অনেক আলোচনার অপেক্ষা রাখে। আর দ্বিতীয় যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার? দ্বিতীয় প্রশ্নটা যে আমাদের যে সিন্ডিকেট রয়েছে, এটাকে ও, কিভাবে বিএনপি। সিন্ডিকেট। হ্যাঁ,
আমরা একটা নির্বাচিত সরকারই পারে, অর্থাৎ হাসিনা যে 15টি বছর শাসন করেছিলেন, 16 বছর শাসন করেছিলেন, 16 বছর হয়ে গিয়েছিল। এই 16 বছরই হাসিনা ছিলেন অনির্বাচিত। এই অনির্বাচিত থাকবার কারণেই তিনি সকলকে সন্তুষ্ট করবার জন্যে যে যেখানে লুটপাটে ব্যস্ত ছিল তাদের ওই জায়গাটায় হাত দেন নাই। তিনি ওই সিন্ডিকেটকে ভাঙতে চেষ্টাও করেন নাই, যে পালন আপনারা করছেন। যেখানে যে সিন্ডিকেট আছেন লুট করতে থাকেন, শুধু আমার ক্ষমতায় আমাকে সমর্থন করেন। কিন্তু নির্বাচিত সরকার কিন্তু একটা সিন্ডিকেটকেও সমর্থন করবে না, কারণ নির্বাচিত সরকার জানে যে 5 বছর পরে আবারও জনগণের কাছে যেতে হবে, তখন জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে 5 বছর বা নির্ধারিত সময়ের পরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব জনকল্যাণকর কোনো কর্মসূচি ছাড়া কোনো সিন্ডিকেট বা অকল্যাণ যে কোনো ধরনের কর্মসূচিকে প্রত্যাহার করতে হবে, বর্জন করতে হবে, নইলে জনগণ পরবর্তী নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করবে। এই জন্যেই গণতান্ত্রিক সরকার দরকার, সিন্ডিকেট সহ সকল অকল্যাণকর সকল প্রজেক্টকে প্রত্যাখ্যান করা বা বাতিল করবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা আলোচক বৃন্দ ছিলেন আজকে, সকলকেই ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের যাদের অতিথি ছিলেন, আমাদের ওয়াহিদুল ইসলাম স্যার, আমাদের অ্যাডভোকেট আহমেদ আজম খান স্যার, প্রত্যেককে ধন্যবাদ। সৌরভেজ খান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে সালাম জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।